কাঙাল কোথাকার! আমার ছায়ায় পা মারানোর স্পর্ধা তোর কিভাবে হলো? আমার দুনিয়ায় কেবল বিত্তবানদের জায়গা আছে, তোর মতো রাস্তার কোনো ভিখারির নয়। যে ছেলেটি দীর্ঘ 7 বছর ধরে নিজের অস্তিত্ব আর সুখ বিসর্জন দিয়ে তার প্রেমিকার আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষাগুলো পূরণ করেছিল, আজ নিজের লক্ষ্য ভেদ করার পরই সেই প্রেমিকাকে তার জীবন থেকে আবর্জনার মতো বের করে দিল। পাক্কা 7 বছর পর অয়ন অনেক আশা নিয়ে কাব্যর সাথে দেখা করতে এসেছিল। তার হাতে ছিল একটা সুন্দর কাঠের মিউজিক বক্স আর চোখে ছিল আগামী দিনের রঙিন ছবি। সে অত্যন্ত আবেগের সাথে বলল, অবশেষে আমাদের দিন এলো, খুব ভালো লাগছে, এটা তোমার জন্য এনেছি। এই কথা বলে অয়ন কাব্যর হাতটা ধরতে যায়, কিন্তু কাব্যর চোখে মুখে সেই উচ্ছ্বাসের লেশ মাত্র ছিল না, যা দেখার জন্য অয়ন উন্মুখ হয়েছিল। সে চরম বিরক্তি নিয়ে মিউজিক বক্সটা মাটিতে আছড়ে ফেলে দিয়ে গর্জে উঠল, কিসের নাটক এসব অয়ন? অয়ন থমকে গেল। সে হতভম্ব হয়ে বলল, কি ব্যাপার, তুমি এত রেগে আছো কেন? সে আবারও কাব্যর কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কাব্য সজোরে তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল আর তীক্ষ্ণ স্বরে বলল, একদম কাছে আসবি না, ছোট লোক। অয়নের পায়ের তলা থেকে যেন পৃথিবীটা সরে গেল। সে অস্ফুট স্বরে জানতে চাইল, কাব্য, এসবের মানে কি? কাব্যর কণ্ঠে এবার তাচ্ছিল্য ঝরে পড়ল, মানে খুব সোজা, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা শুধরে নিচ্ছি। হ্যাঁ, আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই। আমি তোর থেকে মুক্তি চাই। অয়ন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এসব কি আবল তাবল বকছাও? তোমার শরীর ঠিক আছে তো? এত বছরের একটা মজবুত সম্পর্ক আর তুমি হঠাৎ করে এসব বলছো? কোনো সমস্যা হয়েছে? কাব্য একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমার মনের চোখ খুলে গেছে, আমি বাস্তবটা বুঝতে শিখেছি। আর সবচেয়ে বড় কথা হলো, তোর মতো একটা ভিখারি আর বস্তাপচা ছেলের কোনো অধিকারই নেই আমার মতো মেয়ের প্রেমিক হওয়ার। অয়নের বুকটা ভেতরে ভেতরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও তার আত্মসম্মানে আঘাত লেগেছিল। সে খানিকটা কঠিন সুরেই বলল, বাহ, এতদিন পর তোমার আমার স্ট্যাটাস চোখে পড়ছে। গত কয়েক বছর ধরে আমি যখন নিজের রক্ত জল করে তোমার পড়ার যাবতীয় খরচ জুগিয়েছি, তখন তোমার এই বাস্তব জ্ঞান কোথায় ছিল? কিন্তু কাব্যর ওপর এই কথার কোনো প্রভাবই পড়ল না। সে হাত নেড়ে তাচ্ছিল্যের সাথে বলল, ওসব ইমোশনাল ব্ল্যাকমেল অন্য কাউকে করিস, এখান থেকে বিদায় হ। কাব্যর এই নিষ্ঠুর বাক্যবাণে অয়নের হৃদয় এমনিতেই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু সেই আগুনে ঘি ঢালতে এবার কাব্যর মাও সেখানে এসে হাজির হলেন। তিনি অয়নের দিকে চরম অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে গলা চড়িয়ে বললেন, তুই এমন কি রাজত্ব উদ্ধার করেছিস যে আমার মেয়ের ওপর অধিকার ফলাতে আসছিস? অয়ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনিও এসব বলছেন? তিনি অয়নের আত্মত্যাগকে চরম উপহাস করে আরও বললেন, নিজের চেহারাটা আয়নায় দেখেছিস কখনো? আর আমার এই রূপসী মেয়েকে দেখ, ওকে দেখে রাজকন্যে মনে হয়। আর তোকে তো কেউ নিজের বাড়ির দারোয়ান হিসেবেও কাজে রাখবে না। কাব্য নিজের মায়ের কথায় সায় দিয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে বলল, একদম ঠিক কথা বলেছ তুমি মা। তার মায়ের আস্ফালন এখানেই কমল না। তিনি অয়নকে হুমকি দেওয়ার মতো করে বললেন, এক্ষুনি আমার মেয়ের পিছু ছাড়, তা না হলে তোর হাড়গোড় ভেঙে এমন অবস্থা করব যে রাস্তায় ভিক্ষা করতে হবে। কাব্য এবার তার নতুন অর্জনের অহংকার অয়নের দিকে ছুড়ে দিল। বাই দ্য ওয়ে, তোর জানার জন্য বলে রাখি, আমি এখন লন্ডন থেকে পাশ করা একজন ব্যারিস্টার। আর শোন, নোভা এন্টারপ্রাইজের সিইও নিজে আমাকে তাদের চিফ লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ করেছেন। তার মা নিজেদের এই আকাশছোঁয়া সাফল্যে অন্ধ হয়ে অয়নকে আরও অপমান করলেন। বছরে 3 কোটি টাকার প্যাকেজ পেয়েছে আমার মেয়ে, বুঝলি? তুই তো জীবনে এত টাকা চোখেও দেখিসনি। অয়নের মনে তখনও একটা ক্ষীণ আশা টিমটিম করছিল। তার মনে হচ্ছিল হয়তো কাব্য নিজের মায়ের চাপে পড়ে এসব বলতে বাধ্য হচ্ছে। সে কাব্যের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত কাতর কণ্ঠে জানতে চাইল, আন্টি যা বলছেন সেটা কি সত্যি তোমারও মনের কথা? কাব্য মুখটা বিকৃত করে জবাব দিল, তুই কি কানে কালা নাকি ব্রেনলেস? তোকে কতবার বলবো যে আমি তোর এই বস্তাপচা জীবন থেকে মুক্তি চাইছি? জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। অয়নের গলা দিয়ে যেন কোনো স্বর বেরোচ্ছিল না। সে নিজের পুরনো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলল, কাব্য, তুমি যাতে লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়তে পারো, তার জন্যে আমি দুবাইতে গিয়ে দিনের পর দিন কনস্ট্রাকশন সাইটে গাধার মতো খাটনি খেটেছি, যাতে তোমার সেমেস্টারের টাকা পাঠাতে পারি। আমরা তো একসঙ্গে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম। আজ তুমি সফল হয়েছ বলে আমাকে চিনতে পারছ না? কাব্য কিছু বলার আগেই তার মা মাঝখানে ফোড়ন কেটে বিষাক্ত স্বরে বললেন, তুই যা করেছিস নিজের গরজেই করেছিস, আমরা তোকে পায়ে ধরে সাধতে যাইনি। অয়ন তখনও হার মানতে নারাজ।
সে বলল, না কাব্য, তুমি মিথ্যে বলছো। তুমি আমাকে এখনো ভালোবাসো আমি জানি। কাব্য অত্যন্ত বিচ্ছিরিভাবে হেসে উঠে বলল, প্রশ্নই ওঠে না, ভালোবাসা বলে কিছু হয় না। আমি শুধু ক্ষমতা আর টাকাকে ভালোবাসি। তোর কাছে তো ফুটো করিও নেই, তুই নিছকই একটা রাস্তার ভিখারি। তাই এবার নিজের রাস্তা মাপ আর আমার চোখের সামনে থেকে দূর হ। তার মা আরও উস্কানি দিয়ে বললেন, আরে মা, এই ছোট লোকরা সহজে কথা শোনে না, তুই ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। অয়ন ভারাক্রান্ত হৃদয়ে বলল, আমার বিশ্বাস হয় না যে কাব্য আমার সাথে এমন কিছু করতে পারে। কিন্তু কাব্য যেন আজ অন্য কোনো মানুষ হয়ে গিয়েছিল। সে চেঁচিয়ে বলল, কেন করব না, 100 বার গলা ধাক্কা দেব। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার শেষ কথাটা ভালো করে শুনে যা। আমি তোকে 7টা বছর সময় দিয়েছিলাম নিজেকে প্রমাণ করার জন্যে। কাব্য অত্যন্ত রূঢ়ভাবে বলল, তোকে সুযোগ দিয়েছিলাম যাতে তুই জীবনে কিছু করতে পারিস। তুই তো 2 পয়সা কামাতে পারলি না, আর সেই কারণেই আমি তোকে বাতিল করে আমার জীবনের জন্য একজন যোগ্য মানুষকে বেছে নিয়েছি। অয়ন হতবাক হয়ে গেল। সে শুধু এটুকুই বলতে পারল, যোগ্য মানুষ? অন্য কেউ? কাব্য পৈশাচিক হাসি যেচে বলল, অবশ্যই, কারণ তুই তো একটা পরজীবী যে সারা জীবন আমার রোজগারের ওপর বসে বসে খাবে। সো থ্যাংক গড আমাকে আর তোর ওই বস্তিতে থাকতে হবে না। ইউ আর সাচ এ প্যাথেটিক লুজার। লুজার কথাটা তীরের মতো বিঁধল অয়নের বুকে। সে এবার নিজের আত্মসম্মানের খাতিরে ঘুরে দাঁড়াল এবং তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি যদি আজ লুজার হতাম না কাব্য, তাহলে তুমি ওই লন্ডনের মাটিতে পাও রাখতে পারতে না। তুমি আজ যে চেয়ারটায় বসার অহংকার করছো সেটা আমার ঘামের টাকায় কেনা। কাব্যর মা তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে তাচ্ছিল্য করে উঠলেন, তোর মতো একটা আধা শিক্ষিত লেবার আমার মেয়েকে লন্ডনে পড়িয়েছে? নিজের যোগ্যতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমার মেয়ে তোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বলে তোর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এবার কাব্য এমন একটা সত্যি সামনে আনল যা শুনে অয়ন মনে মনে হাসল। সে অত্যন্ত দেমাগের সাথে বলল, একদম পারফেক্ট বলেছ মা। আর তোর অবগতির জন্য জানিয়ে দিই অয়ন, তুই আমার জন্য কানাকড়িও করিসনি। আমার পুরো পড়াশুনোর খরচ জুগিয়েছেন একজন বেনামি দাতা, যাকে সবাই অদৃশ্য কর্ণধার বলে জানে। তুই তো শুধু টুকটাক হাত খরচ দিয়েছিস। তার মা অয়নকে তীব্র ভাষায় আক্রমণ করলেন, মাসে 2 একবার রেস্তোরাঁয় খাইয়ে তুই ভেবেছিস আমার মেয়ে সারা জীবন তোর কেনা গোলাম হয়ে থাকবে? অয়নের ঠোঁটের কোণে এবার একটা রহস্যময় আর তীক্ষ্ণ হাসির রেখা ফুটে উঠল। সে খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, কাব্য, তুমি কি সত্যিই জানো ওই অদৃশ্য কর্ণধার মানুষটা আসলে কে? অয়নের এই কথা শুনে কাব্যর মা আবার জ্বলে উঠলেন, তুই এসব কেন জানতে চাইছিস? তুই কি তার বাড়ির বাথরুম পরিষ্কার করার চাকরি খুঁজছিস নাকি? কাব্য তার মায়ের দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দিয়ে বলল, মা, ওকে সত্যিটা জানিয়ে দেওয়াই ভালো, না হলে ও সারা জীবন আমাদের বিরক্ত করবে। শোন তাহলে, ওই অদৃশ্য কর্ণধার হলেন স্বয়ং রয়্যাল গ্রুপের চেয়ারম্যান, যাকে বাইরের দুনিয়ার কেউ কোনোদিন সামনাসামনি দেখেনি। আর জানিস, আজ রাতের অনুষ্ঠানে আমি তার সাথেই দেখা করতে যাচ্ছি। অয়ন যেন কিছুই জানে না এমন ভান করে অত্যন্ত ব্যথিত স্বরে জিজ্ঞেস করল, তুমি কেন তার সাথে দেখা করতে এত মরিয়া? কাব্য তাকে উপহাস করে জবাব দিল, এটাও তোকে বুঝিয়ে বলতে হবে? তিনি এই শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। পুরো কর্পোরেট ওয়ার্ল্ড তার নামে কাঁপে। তিনি এই শতাব্দীর সেরা বিজনেসম্যান। এর চেয়ে বড় কোনো কারণ লাগে নাকি? অয়ন এবার একটু তিক্ত হেসেই বলল, শুধুমাত্র তার অনেক টাকা আর ক্ষমতা আছে বলে তুমি তাকে বেছে নিচ্ছ? এক্স্যাক্টলি, কাব্য অত্যন্ত দম্ভের সাথে বলল, তার অগাধ ক্ষমতা আর টাকা আমাকে দুনিয়ার সব বিপদ থেকে সুরক্ষিত রাখবে। তুই তো আমাকে একটা ভালো রেস্তোরাঁয় খাওয়াতেও পারবি না। যাই হোক, তোর মতো একটা জঞ্জালের পেছনে আমি কেন সময় নষ্ট করছি? চলো মা। তারা যখন ফিরে যেতে উদ্যত হল, অয়ন শেষবারের মতো তাকে একটা কথা বলল, মনে রেখো কাব্য, আজকের এই সিদ্ধান্তের জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হবে। কাব্য অট্টহাসি হেসে বলল, এক্সকিউজ মি, আমি আফসোস করব? শোন অয়ন, আজ নোভা এন্টারপ্রাইজের নতুন হেডকোয়ার্টার উদ্বোধন উপলক্ষে একটা গ্র্যান্ড লঞ্চ পার্টির আয়োজন করা হয়েছে। শহরের সব নামিদামি লোকেরা সেখানে আমন্ত্রিত, শুধু আমাকে দেখার জন্য। ওই পার্টিতে তোর মতো রাস্তার কুকুরকে গেটের দারোয়ানও ঢুকতে দেবে না। অয়নের চোখের দৃষ্টি এবার সম্পূর্ণ বদলে গেল। সেখানে এখন এক অদ্ভুত প্রখরতা। সে অত্যন্ত ধীর কিন্তু আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি ওই পার্টিতে শুধু ঢুকবই না, তোমাদের দুজনের সাথে সেখানে মুখোমুখি দেখাও করব, আজ রাতের গ্র্যান্ড পার্টিতেই। সে আবারও বলল, একবার অন্তত ভেবে দেখো কাব্য, আজকের এই গ্র্যান্ড পার্টি শুধুমাত্র আমার জন্যই হতে চলেছে। তার মা এবার হো হো করে অসভ্যের মতো হেসে উঠলেন এবং ব্যঙ্গ করে বললেন, তুই কি আজ মার না খেয়ে যাবি না? এবার তুই এটাও দাবি করবি যে আমার মেয়ের এই চাকরিটাও তুই তোর সুপারিশে করিয়ে দিয়েছিস।
অয়ন এবার একটুও না দমে কড়া ভাষায় উত্তর দিল, যাই হোক আন্টি, এতক্ষণের বকবকানির পর এই প্রথম আপনি একটা নিখুঁত সত্যি কথা বলেছেন। এই উত্তর শুনে কাব্যর আগে অগ্নিশর্মা হয়ে গেল এবং চিৎকার করে উঠল, তোর সাহস কি করে হয় আমার মায়ের মুখের ওপর তর্ক করার? অয়ন কাব্যর দিকে একটা চরম হতাশার দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার মা আমাকে জঘন্য ভাষায় আক্রমণ করছেন আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছো। অয়নের অন্তত এটুকু আশা ছিল যে কাব্য হয়তো তার মাকে একবারের জন্য হলেও থামাবে, কিন্তু কাব্যর পরের কথাটা অয়নের বুকে শেলের মতো বিঁধল। সে চরম ঘৃণার সাথে বলল, তো আমি কি করব? তোর মতো একটা থার্ড ক্লাস ছেলের হয়ে আমি আমার মায়ের সাথে ঝগড়া করব? নিজের লেভেলটা একবার চেক কর। 7 বছর আগের কথা, শহরের এক নামকরা ল কলেজের সামনের রাস্তায় একটা ছেলে সাধারণ পোশাকে হেঁটে যাচ্ছিল। ছেলেটির নাম অয়ন, যে আসলে কোটি কোটি টাকার রয়্যাল এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী। নিজের বিলাসবহুল গাড়ি আর বডিগার্ডদের দূরে দাঁড় করিয়ে সে একটা সাধারণ টি শার্ট আর জিন্স পরে রাস্তায় ঘুরতে ভালোবাসত। তার এই কৃত্রিম আর মেকি বড়লোকি জীবনটা একদমই পছন্দ ছিল না। সে চাইত এমন কাউকে যে তাকে তার সম্পত্তির জন্য নয়, বরং তার মনটাকে ভালোবাসবে। ঠিক তখনই রাস্তার ধারের একটা বেঞ্চে বসে থাকা কাব্যর ওপর তার চোখ পড়ে। মেয়েটি অঝরে কাঁদছিল আর তার হাতে একটা অ্যাডমিশন ফর্ম ছিল। অয়ন এগিয়ে গিয়ে খুব নম্রভাবে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনার কি কোনো সাহায্য লাগবে? আপনি কাঁদছেন কেন? কাব্য তার জল ভরা চোখ তুলে তাকালো। তার সেই নিষ্পাপ চাহনি অয়নের মনটাকে প্রথম দেখাতেই ছুঁয়ে গেল। সে কাঁদতে কাঁদতেই বলল, আমার কলেজে ভর্তির সমস্ত টাকা পকেটমার হয়ে গেছে। আজ বিকেল 5টার মধ্যে টাকা জমা না দিলে আমার এবছরের অ্যাডমিশন বাতিল হয়ে যাবে। আমার বাবা নেই আর মাকে বলার মতো সাহসও নেই আমার। অরণের পকেটে সেই মুহূর্তে এমন একটা প্ল্যাটিনাম কার্ড ছিল যা দিয়ে পুরো কলেজটাই কিনে নেওয়া যায়, কিন্তু সে নিজের আসল পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিল। সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আরে এই সামান্য ব্যাপার, আমি এখানে একটা পার্ট টাইম জবের ইন্টারভিউ দিতে এসেছিলাম। আমার কাছে কিছু জমানো ক্যাশ টাকা আছে, আপনি এটা নিয়ে নিন। আপাতত ধার হিসাবেই নিন, যখন আপনি অনেক বড় কোনো উকিল হয়ে যাবেন তখন না হয় আমাকে শোধ করে দেবেন। কাব্য অবাক হয়ে তার দিকে তাকালো। তার মনে হলো এই ছেলেটিও বুঝি তার মতোই কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে ইতস্তত করে বলল, কিন্তু তুমি এই টাকাটা দিয়ে দিলে তোমার নিজের খরচ চলবে কি করে? অয়ন একটা মিথ্যা গল্প ফেদে বলল, আরে আমার কথা ছাড়ুন তো, আমি দরকার হলে কোনো চায়ের দোকানে কাজ করে নেব বা ডেলিভারি বয়ের কাজ করে নেব, কিন্তু আপনার স্বপ্নটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। অয়নের এই কথা শুনে কাব্যর চোখে জল চলে এলো। সে আবেগময় কণ্ঠে বলল, কিন্তু কেন? তুমি তো আমাকে চেনও না। এই পৃথিবীতে অচেনা কারোর জন্য কেউ এমন ত্যাগ স্বীকার করে? তুমি আমার কাছে এর বদলে কি চাও? অয়ন স্মিত হেসে বলল, এর বদলে আমি শুধু দেখতে চাই যে আপনি একজন সফল ব্যারিস্টার হয়ে উঠছেন। দেখুন, টাকা পয়সা হলো হাতের ময়লা, কিন্তু আপনি আপনার শিক্ষা দিয়ে যে সম্মান অর্জন করবেন সেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। কাব্য একটু চিন্তিত হয়ে পড়ল। যদি আমি কোনোদিন এই টাকাটা তোমাকে ফিরিয়ে দিতে না পারি? অয়ন রসিকতা করে বলল, তাতে কি হয়েছে? যেদিন আপনি মস্ত বড় কোনো জজ সাহেব হবেন সেদিন আপনার বাংলোর গ্যারেজে আমাকে আপনার ড্রাইভার হিসাবে রেখে দেবেন। কাব্য এই প্রথম একটু হাসল এবং বলল, ড্রাইভার? তুমি মানুষটা কিন্তু সত্যিই খুব অদ্ভুত, তবে তোমার মনটা সোনার মতো। অয়ন বলল, সে তো বটেই, তো আমার মতো একজন সাধারণ ছেলের সাথে কি বন্ধুত্ব করা যায়? দুজনেই হাসি মুখে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। সেদিন অয়ন রয়্যাল গ্রুপের ভবিষ্যৎ কর্ণধারের বদলে নিজেকে একজন সামান্য পার্ট টাইম কর্মী হিসাবেই পরিচয় দিয়েছিল। পরের কয়েক বছরে তাদের এই সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। অয়ন সারাদিন তার কোম্পানির এসি কেবিনে বসে কোটি টাকার ডিল সাইন করত, আর বিকেলে একটা ভাঙাচোরা স্কুটার নিয়ে কাব্যর সাথে দেখা করতে আসত। সে কাব্যকে বোঝাতো যে সে সারাদিন ফুড ডেলিভারি করে তার বই কেনার টাকা জমিয়েছে, অথচ সেই বইগুলো অয়ন বিদেশ থেকে স্পেশাল ফ্লাইটে আনিয়ে দিত। এরপর এমন একটা সময় এলো যখন কাব্যর উচ্চশিক্ষার জন্য, অর্থাৎ লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য বিপুল অর্থের প্রয়োজন হলো। অয়ন তখন একটা বড় নাটক করল। সে কাব্যকে জানালো যে সে দুবাইতে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে লেবারের কাজ পেয়েছে। সে বলল যে সে ওখানে গিয়ে হাড় ভাঙা খাটুনি খাটবে যাতে কাব্যর স্বপ্ন পূরণ হয়। এয়ারপোর্টে যাওয়ার আগে কাব্য অয়নের হাত ধরে কেঁদে ভাসিয়েছিল। সে বলেছিল, অয়ন, তুমি আমার জন্য এত কষ্ট করছো, যেদিন আমি বড় ব্যারিস্টার হব সেদিন আমি তোমাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দেব। অয়ন তার এই কথা শুনে মনে মনে ভেবেছিল, আমার কোনো অর্থের প্রয়োজন নেই কাব্য, আমার শুধু তোমার এই পবিত্র ভালোবাসাটা দরকার। কাব্য তাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করব অয়ন। অয়ন আসলে কোথাও যায়নি, সে দেশেই ছিল এবং নিজের বিশাল সাম্রাজ্য পরিচালনা করছিল।
সে অদৃশ্য কর্ণধার নাম দিয়ে একটা ট্রাস্ট ফান্ড তৈরি করে কাব্যর সমস্ত খরচ চালাতে শুরু করল। সে লন্ডনে বসে থাকা কাব্যকে এটাই বোঝাতো যে সে মরুভূমির রোদে পুড়ে রাজমিস্ত্রির কাজ করছে। সে দিনে হয়তো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির টেক ওভার মিটিং করত, আর রাতে কাব্যকে ফোন করার সময় নিজের গলাটা একটা ক্লান্ত আর পরিশ্রান্ত শ্রমিকের মতো করে ফেলত। সে বলতো, কাব্য, আজ টানা 18 ঘন্টা ডিউটি করেছি যাতে তোমার এই মাসের হাত খরচটা পাঠাতে পারি। তুমি শুধু মন দিয়ে তোমার পড়াটা শেষ করো। প্রথম প্রথম কাব্য খুব ইমোশনাল হতো। সে বলতো, অয়ন, প্লিজ নিজের শরীরের দিকে খেয়াল রেখো। আমি কথা দিচ্ছি আমাদের এই দূরত্বের অবসান খুব তাড়াতাড়ি হবে। কিন্তু লন্ডনের ঝলমলে পরিবেশ আর সেখানকার ধনী বন্ধুদের পাল্লায় পড়ে কাব্যর মানসিকতা ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে উইকেন্ডে দামি ক্লাবে যেত, ডিজাইনার পোশাক পরত, যার পুরো বিলটা ওই অদৃশ্য কর্ণধার অর্থাৎ অয়নের অ্যাকাউন্ট থেকেই যেত। তার অবচেতন মনে এই ধারণা জন্ম নিতে শুরু করল যে অয়ন তার যোগ্য নয়। যখনই অয়ন তাকে ফোন করত, কাব্যর মা পাশ থেকে বিষ ঢালতেন। আবার সেই ভিখারিটার ফোন এসেছে। তুই এখন বিলেত ফেরত ব্যারিস্টার হতে চলেছিস। কাল তুই কর্পোরেট ওয়ার্ল্ড রুল করবি। তুই কি এই মূর্খ লেবারটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মানতে পারবি? তোর স্ট্যাটাসের সাথে ওকে একদমই মানায় না। কাব্য শুরুতে প্রতিবাদ করলেও আস্তে আস্তে সে তার মায়ের মগজ ধোলাইয়ের শিকার হল। সে অয়নের ফোন রিসিভ করা কমিয়ে দিল। অয়ন যখন উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করত, কি হয়েছে কাব্য, তোমাকে ইদানিং খুব আনমনা লাগে, তখন সে চরম বিরক্তি নিয়ে বলতো, আমার অনেক কাজের প্রেশার অয়ন, তুমি এসব বুঝবে না। তুমি তো ওখানে স্রেফ ইট পাথর বইছ। তুমি কর্পোরেট ল আর গ্লোবাল পলিসির কি বোঝো? কাব্যর মনে হতে শুরু করল যে তার নিজের যোগ্যতায় মুগ্ধ হয়েই হয়তো কোনো দয়ালু বিলিয়নিয়ার তাকে স্পন্সর করছেন। সে মনে মনে ওই অদৃশ্য কর্ণধারের প্রেমে পড়তে শুরু করল। সে ভাবল, ওই মহান ব্যক্তির জন্যই সে আজ এত দূর এসেছে। অয়নের ওই সামান্য হাত খরচ দেওয়ার কোনো মূল্যই তার কাছে আর রইল না। 7টা বছর দেখতে দেখতে কেটে গেল। কাব্যর ডিগ্রি কমপ্লিট হল এবং সে দেশে ফিরেই নোভা এন্টারপ্রাইজ থেকে একটা স্বপ্নের চাকরির অফার পেল। তার মনে হল সে তার রূপ এবং গুণ দিয়ে গোটা দুনিয়া কিনে নিতে পারে। সে তার মাকে বলল, মা, এবার আমাকে এই অয়ন নামের জঞ্জালটাকে চিরকালের মতো ছুঁড়ে ফেলতে হবে। ও দেশে ফিরছে, কিন্তু ও আর আমার এই নতুন হাই ক্লাস স্ট্যাটাসের যোগ্য নেই। তার মা কুৎসিত হাসি হেসে বললেন, একদম ঠিক সিদ্ধান্ত। আজই ওকে ওর আসল জায়গাটা বুঝিয়ে দে। ওকে বুঝিয়ে দে যে রাজহাঁস কখনো পাতিহাঁসের সাথে ঘর করে না। সেই পুরনো পার্ক, যেখানে তারা হাজারো স্বপ্ন বুনেছিল, আজ সেই স্মৃতিগুলোই ধুলোয় মিশে যাচ্ছিল। অয়ন শেষবারের মতো তাকে প্রশ্ন করল, সত্যিই কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে? কাব্য চরম তাচ্ছিল্যের সাথে উত্তর দিল, ও প্লিজ, আমি বরং হাঁপ ছেড়ে বাঁচব। সত্যি কথা বলতে কি, তোর সাথে এই চ্যাপ্টারটা ক্লোজ করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত, আই সোয়ার। অয়নের মুখমণ্ডল এখন একদম শান্ত, কিন্তু সেই শান্ত চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়। সে মনে মনে বলল, এবার তোমার পতন ঠেকানোর সাধ্য কারও নেই কাব্য। কাব্যর মা মাঝখান থেকে তাগাদা দিয়ে উঠলেন, চল কাব্য, রাস্তার ভিখারির সাথে আর কথা বাড়াস না। আমাদের গ্র্যান্ড লঞ্চ পার্টির জন্য রেডি হতে হবে। আজ রাতে তোকে যেন স্বর্গের অপ্সরা মনে হয়। কাব্যও সাই দিল, একদম ঠিক কথা মা, আমাদের সময়ের আগে পৌঁছতে হবে। আজ আমি ওই মিস্ট্রি বিলিয়নিয়ারকে নিজের রূপে পাগল করে দেব। তারা দুজনে তাদের দামি গাড়িতে উঠে চলে গেল। অয়ন সেখানে একা দাঁড়িয়ে রইল। সে কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ একটা রহস্যময় হাসি হাসল। সে নিজের মনেই বিড়বিড় করে উঠল, আজ রাতের পার্টিতে তোমার আসল রূপটা সবার সামনে উন্মোচন করতে খুব মজা লাগবে কাব্য। যখন সবার সামনে তোমার স্বপ্নের রাজপুত্রের আসল মুখোশটা খুলে যাবে। রাত 8টা। গ্র্যান্ড লঞ্চ পার্টির ভেন্যুটা যেন ইন্দ্রপুরী সেজেছে। চারপাশে নামি দামি মিডিয়া আর ক্যামেরার ফ্ল্যাশ। তখনই কাব্যর মায়ের গলা শোনা গেল। তিনি সাংবাদিকদের সামনে বড়াই করে বলছিলেন, হ্যাঁ, ইনি আমার মেয়ে ব্যারিস্টার কাব্য, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। কাব্য একটু অপ্রস্তুত হয়ে মাকে ফিসফিস করে বলল, মা, তুমি মিডিয়ার সামনে এত ওভার অ্যাক্টিং করো না তো। ঠিক সেই মুহূর্তেই মূল ফটক দিয়ে অয়ন প্রবেশ করল। অয়নকে দেখা মাত্রই কাব্যর মেজাজ বিগড়ে গেল। সে তেড়ে গিয়ে চেঁচিয়ে উঠল, এখানে স্ট্রিট ডগদের এন্ট্রি নিষেধ, তুই সিকিউরিটির চোখ এড়িয়ে ভেতরে ঢুকলি কি করে?
আশেপাশের গেস্টরা এই চিল্লাচিল্লিতে বিরক্ত হচ্ছিলেন, কিন্তু অয়ন অত্যন্ত কুল মেজাজে পকেটে হাত দিয়ে বলল, আমি লুকিয়ে আসিনি, আমাকে সসম্মানে আমন্ত্রণ জানানো হয়েছে। তার এই শান্ত ভাব দেখে কাব্যর মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, তুই নিশ্চয়ই আবার মেয়েকে ব্ল্যাকমেল করতে এসেছিস। সিকিউরিটি, একে গলা ধাক্কা দিয়ে বের করে দিন। কিন্তু অয়নের চেহারায় বিন্দুমাত্র ভয়ের ছাপ ছিল না। সে তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে অত্যন্ত স্পষ্ট এবং ভারী গলায় বলল, আজকের এই পুরো অনুষ্ঠানের মধ্যমণি আমি, আর ওই যে স্টেজের ওপর ভিভিআইপি চেয়ারটা দেখছ, ওটাতে বসার যোগ্যতা তোর নেই। কাব্য হো হো করে হেসে উঠে তাকে ব্যঙ্গ করল, আর জানতে চাইল তার এই কথার মানে কি। অয়ন একটুও বিচলিত না হয়ে স্টেজের ঠিক মাঝখানের রাজকীয় চেয়ারটার দিকে আঙুল তুলে ঘোষণা করল, এর মানে হল ওই চেয়ারটা আমার জন্যই বরাদ্দ করা হয়েছে। এই কথা শোনা মাত্রই কাব্যর অহংকারে ঘা লাগল। সে অয়নকে তার গণ্ডির মধ্যে থাকার ওয়ার্নিং দিয়ে বলল, এই রাস্তার ছেলে, লিমিট ক্রস করিস না। বেশি আকাশে ওড়ার চেষ্টা করলে এমন পতন হবে যে হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না। অয়ন একটা মুচকি হাসি দিয়ে উত্তর দিল, কে কার পায়ের তলায় পড়ে সেটা আর কিছুক্ষণ পরই প্রমাণ হয়ে যাবে। কাব্য তাকে শেষবারের মতো সতর্ক করে বলল, তুই জানিস ওই চেয়ারটা কার? ওটা শুধু তার যার কাছে রয়্যাল গ্রুপের প্ল্যাটিনাম ক্রেস্ট আছে, আর ওই জিনিসটা পুরো দুনিয়ায় শুধু একজনের কাছেই আছে, স্বয়ং চেয়ারম্যান মিস্টার রয়ের কাছে। সে অয়নকে ফালতু নাটক করে জেলের ভাত না খাওয়ার উপদেশ দিল। অয়ন একটা লম্বা শ্বাস নিয়ে খুব শান্ত গলায় বলল, তোমার কি মনে হয় আমি কি তোমার মতো এত সস্তা যে অন্যের জিনিস নিজের বলে দাবি করব? আমি আমার নিজের চেয়ারের কথাই বলছি। অয়ন এবার তার তুরুপের তাসটা ছুড়ে দিয়ে বলল, মনে হচ্ছে তোমাদের চোখের ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, এবার আমি তোমাদের সবাইকে সেই প্ল্যাটিনাম ক্রেস্টটাই দেখাচ্ছি। কাব্যর মা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ বাঁকিয়ে অয়নকে তাচ্ছিল্য করলেন আর বললেন, শুধু মুখেই বড় বড় কথা বলবি নাকি তোর ওই চুরি করা ক্রেস্টটা দেখাবিও? তাদের এই অহংকার আর অধ্যত্ব যেন সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছিল। অয়ন একটা ঠান্ডা চাহনি দিয়ে তাদের দিকে তাকালো আর অত্যন্ত ধীর স্থিরভাবে জবাব দিল, আপনারা যখন এতই ব্যাকুল হয়ে উঠেছেন নিজের অপমান দেখার জন্য, তো চলুন আপনাদের ইচ্ছেটাই পূরণ করা যাক। অবশেষে সত্য উন্মোচনের মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হল। যেই অয়ন তার কোটের পকেট থেকে সেই চকচকে হীরের খচিত প্ল্যাটিনাম ক্রেস্টটা বের করল, তার চোখ ধাঁধানো জৌলুস দেখে কাব্যর মায়ের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি প্রায় আর্তনাদ করে উঠলেন, ও মাগো, এ কি দেখছি! এর কাছে তো সত্যি সত্যি অরিজিনাল ক্রেস্টটা রয়েছে। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে কাব্যকে বললেন, কাব্য, আমার মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাব। এই জিনিসটা এই ভিখারিটার কাছে কি করে এলো? কাব্য ভেতর ভেতর হিম হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে উঠল, মা, তুমি এত প্যানিক করছো কেন? এটা নির্ঘাত কোনো ফেক জিনিস, বা ও এটা চুরি করেছে। এটা তো শুধু অদৃশ্য কর্ণধারের কাছেই থাকতে পারে। সে অয়নের দিকে আঙ্গুল তুলে হুমকি দিল, শোন, তুই কি পাগল হয়ে গেছিস যে এখানে চেয়ারম্যান সাজার চেষ্টা করছিস? এটা তোর ওই বস্তির নাটক নয়। পুলিশ ডাকার আগে এখান থেকে পালা। ঠিক সেই চরম মুহূর্তেই সেখানে অয়নের বাবা অর্থাৎ রয়্যাল গ্রুপের বর্তমান কর্ণধার মিস্টার রয় প্রবেশ করলেন। তাকে দেখেই কাব্য এবং তার মায়ের মনে হলো যেন তারা ভগবানকে কাছে পেয়ে গেছে। কাব্য দৌড়ে তার কাছে গিয়ে খুব গদগদ হয়ে বলল, ওহ, থ্যাংক গড মিস্টার রয়, আপনি একদম পারফেক্ট টাইমে এসেছেন। এবার দয়া করে আপনি আপনার সুযোগ্য উত্তরাধিকারীর সাথে আমাদের পরিচয় করিয়ে দিন, আর এই রাস্তার চোরটাকে পুলিশের হাতে তুলে দিন যে নিজেকে আপনার ছেলে বলে দাবি করছে। তার মাও একগাল হেসে অত্যন্ত তোষামোদের সুরে বললেন, হ্যাঁ স্যার, একদম ঠিক কথা। এ একটা ফ্রড, একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। কাব্যর চোখে তখন খুশির ঝিলিক। তার মনে হলো এবার অয়নের আসল রূপ সবার সামনে প্রকাশ পাবে। সে চরম উত্তেজনায় মিস্টার রয়কে বলল, আর আপনার সেই স্বপ্নের মানুষটি কোথায়? তার ব্যাপারে প্লিজ এবার আমাদের সবাইকে জানান। কিন্তু এর উত্তরে সে এমন একটা রিয়াকশন পেল যা তার কল্পনারও অতীত ছিল। মিস্টার রয় চরম বিরক্তি আর রাগের সাথে তাকে ধমক দিয়ে বললেন, জাস্ট শাট আপ ইউ স্টুপিড গার্ল, নিজের মুখটা বন্ধ রাখো। তারপর তিনি অত্যন্ত গর্বের সাথে অয়নের দিকে তাকালেন আর ভালোবাসার সুরে বললেন, যা বাবা, পুরো দুনিয়াকে দেখিয়ে দে তুই কে। গিয়ে বস তোর নিজের সিংহাসনে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য নিউ সিইও অফ রয়্যাল গ্রুপ, মিস্টার অয়ন চ্যাটার্জি রয়।
পুরো হলঘর জুড়ে তখন করতালির ঝড় বয়ে গেল। কোম্পানির সমস্ত ডিরেক্টররা মাথা ঝুঁকিয়ে অয়নকে সম্মান জানালো এবং বলল, রয়্যাল সাম্রাজ্যে আপনাকে স্বাগত স্যার। কাব্য আর তার মায়ের পায়ের তলার মাটি সম্পূর্ণ ধসে গেল। কাব্য ড্যাব ড্যাব করে অয়নের দিকে তাকিয়ে রইল। তার মুখ থেকে শুধু এই অস্ফুট শব্দগুলোই বেরোচ্ছিল যে রয়্যাল গ্রুপের সিইও। এটা কিভাবে সম্ভব? আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আধুনিক পৃথিবীর এই গরিব মজদুরটা বিলিয়নার। মুহূর্তের মধ্যেই কাব্যর সুর পাল্টে গেল। যে মেয়েটা কিছুক্ষণ আগেও তাকে চোর আর জঞ্জাল বলছিল, সে এবার চরম নাটকীয়তার সাথে বলল, তুমি যদি সত্যি সিইও ছিলে তবে আমাকে আগে কেন বলনি? তাহলে তো আমাদের এই ভুল বোঝাবুঝিগুলো হতোই না অয়ন বেবি। অয়নের ঠোঁটে এবার একটা তাচ্ছিল্য ভরা আর শীতল হাসি ফুটে উঠল। সে কাব্যর এই গিরগিটির মতো রং বদলানো দেখে বলল, বাহ, এখন আমি কোটিপতি বলে আমি তোমার অয়ন বেবি হয়ে গেলাম। শোন কাব্য, আজ সকালে তুমি আমাকে তোমার ওই সস্তা জীবন থেকে রিজেক্ট করেছিলে, আর এখন আমি তোমাকে আমার এই রাজত্ব থেকে চিরকালের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের এই নোংরা নাটক অনেক সহ্য করেছি, এবার আমি তোমাদের আসল জায়গাটা দেখিয়ে দেব। ভয় আর চরম লোভে উন্মাদ হয়ে যাওয়া কাব্য এবং তার মা এবার অয়নের পায়ের কাছে প্রায় লুটিয়ে পড়ার উপক্রম করল। তার মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আমাদের মাফ করে দাও বাবা, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। কাব্য কুমিরের কান্না কাঁদতে কাঁদতে বলতে লাগল, অয়ন প্লিজ, আই এম রিয়েলি ভেরি সরি, আমি তো জাস্ট চেক করছিলাম যে। কিন্তু অয়ন এবার আর তাদের এই ফাঁদে পা দেওয়ার পাত্র ছিল না। সে মাঝপথেই কাব্যকে থামিয়ে দিয়ে অত্যন্ত কঠোর ভাষায় তার আসল রূপটা তুলে ধরল। তুমি একটা সস্তা সুবিধাবাদী। তুমি কালও শুধু টাকার পেছনে ছুটেছ, আর আজীবন ওই টাকার কাঙালি থেকে যাবে। কাব্য এবার তার শেষ অস্ত্র হিসেবে চোখের জলকে ব্যবহার করে কাঁপা কাঁপা গলায় বলল, এটা একদমই সত্যি নয় অয়ন। তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু অয়নের হৃদয়ে এখন তার জন্য এক বিন্দুও সহানুভূতি অবশিষ্ট ছিল না। সে পাথরের মতো শক্ত হয়ে পরিষ্কার জানিয়ে দিল, কাব্য, আমাদের মধ্যে কোনো দিনও কোনো ভালোবাসা ছিল না। সবটাই ছিল তোমার স্বার্থপরতা। ইটস কমপ্লিটলি ওভার। তুমি আমাকে ছোট করার এবং আমার সম্মান নষ্ট করার কোনো সুযোগই হাতছাড়া করনি। আমি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার ওই নোংরা অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছিল। ঠিক তখনই কাব্যর মা আবার ভোল পাল্টে অত্যন্ত নির্লজ্জভাবে বললেন, আরে বাবা, আমি তো তোমাকে সেই 5 বছর আগেই নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম। অয়ন চরম ঘৃণার সাথে তাদের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলল, আমার চোখের সামনে থেকে দূর হন আপনারা। আপনারা মানুষ নামের কলঙ্ক। আজ আমার কাছে ক্ষমতা আর অর্থ আছে বলে আপনারা কুকুরের মতো লেজ নাড়ছেন, আর যখন আমি সাধারণ মানুষ ছিলাম তখন আপনারা আমাকে আস্তা করে ছুঁড়ে ফেলেছিলেন। সে তার চিফ সিকিউরিটি অফিসারের দিকে ঘুরে কড়া নির্দেশ দিল, ডেভিড, এই আবর্জনাগুলোকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর করো। এদের ছায়াও যেন এই চত্বরে না পড়ে। সিকিউরিটি গার্ডরা তখন তাদের দুজনকে টানতে টানতে হলের বাইরে বের করে দিল। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই রোমাঞ্চকর গল্পের পরবর্তী অংশ দেখতে চান তবে এক্ষুনি ভিডিওটিতে 5000 লাইক সম্পূর্ণ করুন এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানান।